টেন্স সবাই পড়ে আসছি, তবে কিছু কিছু জায়গায় এখানে ইম্পর্টেন্সি আছে, ভালো করে দেখবো আমরা। যতদূর পারবো ক্লাস নিব, নিয়ে শেষ করতে পারবো কিনা জানি না, তবে শেষ করার চেষ্টা করব। শুধু ইনডেফিনিট টেন্সটাই দেখাবো। বলা আছে যে টেন্স দ্বারা বর্তমান কালে সাধারণ কোনো কাজ করা হয় এমন অর্থ দিয়ে থাকে, বর্তমান কালের কাজ বোঝাবো। তো আমরা এইটা পড়ার আগে আমাদের মনে হয় টেন্সের সংজ্ঞাটা দেওয়া উচিত। টেন্সের, আচ্ছা টেন্সটাই দেখি আগে। টেন্সের সংজ্ঞা: কোনো ভার্বের কাজ কখন সংঘটিত হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্য ওই ভার্বের যে রূপগুলো ব্যবহৃত হয় তাদেরকে টেন্স বলে। আমরা এটা ভুলে যাই। টেন্স শব্দের অর্থ হচ্ছে কি কাল। কালের আরেকটা বাংলা কি আসতেছে? সময়। অর্থাৎ সময়কে নির্দেশ করবে, শুধুমাত্র ভার্ব নির্দেশ করে। ঠিক আছে? অর্থাৎ টেন্স বলতে আমরা কি বলে থাকি? গতকাল, আজ, আগামীকাল। এই তিনটা তো বুঝছো না? গতকাল তো তুমি ক্লাস করেছিলে নাকি? আজকে করতেছো আর আগামীকাল করবে। যে কোনো কাজকে এই তিন ভাগেই ভাগ করা যায়, এইটাই হচ্ছে টেন্স। খেয়াল থাকবে। যদি না বুঝে থাকো, গতকালের কাজটা চিন্তা করো, ওইটা তাহলে গেছে, অতীত হয়ে গেছে। তো আজকে যেটা করতেছো সেটা কি হচ্ছে? বর্তমান। আর আগামীকালও ক্লাস করবে, সেটা কি হচ্ছে? ভবিষ্যৎ। এই তিনটা, এই যে তিনটা সময়কে নির্দেশ করলাম, এইটাই কি হচ্ছে? টেন্স। ঠিক আছে? টেন্সকে তোমাদের হচ্ছে ইংলিশ গ্রামারে সোল বলা হয়, আত্মা বলা হয়। ঠিক আছে? তুমি যদি টেন্স না শেখো তাহলে কোনো কিছু শিখতে পারবে না। তুমি যদি টেন্সের অধ্যায়ে না প্রবেশ করতে পারো তাহলে কোনো কিছু তুমি ইংলিশ গ্রামার সম্পর্কে কোনো কিছু জানতে পারবে না। ঠিক আছে? তো আমরা দেখি, এতটা কঠিন নয়, অনেক সহজ করে উপস্থাপন করে দেওয়া থাকবে। টেন্সকে হচ্ছে ভাগ করা যায় হচ্ছে তিন ভাগে, আমি কিছুক্ষণ আগেই বললাম। এটা হচ্ছে যেমন হচ্ছে আজ, গতকাল, আর কি হচ্ছে? আগামী। এটাই হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, আর কি হচ্ছে? ফিউচার। ঠিক আছে? যদিও আধুনিক ইংলিশ গ্রামারিয়ানরা মনে করে আমাদের টেন্স হচ্ছে দুই প্রকার। অনেকেই মনে করে থাকে, কিছু কিছু গ্রামারিয়ানের মন্তব্য আছে যে শুধুমাত্র এটা হচ্ছে কি প্রেজেন্ট এবং পাস্ট, ফিউচারকে তারা প্রেজেন্টের সঙ্গে নিয়ে আসতে চায়। এটারও ব্যাখ্যা আমি দিয়ে দিব, ওইটাতে না যাই আমরা। প্রেজেন্ট টেন্স কি? ভার্বের কাজ যদি বর্তমান সময় যেটা হবে সেটা কি হচ্ছে প্রেজেন্ট, যেমন আজকের যে ক্লাসটা এটা হচ্ছে প্রেজেন্ট। আর পাস্ট কি হচ্ছে? ভার্বের কাজ যেটা অতীত সময়কে নির্দেশ করে সেটা কি হচ্ছে? আমাদের পাস্ট। হয়েছিল, গতকাল ক্লাস করেছিলাম, আজকে ক্লাস করছি। আর যেটা ভার্বের কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করবে সেটা কি হচ্ছে? ফিউচার, আগামীকাল ক্লাস করবে। বুঝছি সবাই? তিনটা টেন্স তো বুঝছি নাকি? গতকাল, আজ, আগামীকাল। প্রত্যেকটা টেন্সকে হচ্ছে আবার চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? একটার নাম ইনডেফিনিট, একটার নাম কন্টিনিউয়াস, একটার নাম পারফেক্ট, আর একটার নাম কি হচ্ছে? পারফেক্ট কন্টিনিউয়াস। এটার মিনিংগুলো খেয়াল রাখবা কিভাবে, সেটাও তোমাদেরকে বলে দিই, একটু মাথায় রাখো। মিনিংগুলো একটু দেখি। ইনডেফিনিট মানে হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, পারফেক্ট মানে পুরা ঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত ঘটমান। ঠিক আছে? সবগুলো মুখস্থ করতে হবে না, শুধু চারটা মনে রাখো। ইনডেফিনিট মানে কি? সাধারণ। কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? এই দেখো, পারফেক্ট মানে পুরা ঘটিত, এই যে পারফেক্ট মানে পুরা ঘটিত, কন্টিনিউয়াস মানে ঘটমান। হয়েছে? তার মানে যদি তুমি দুইটা পড়ো, তোমার হচ্ছে কি, তুমি যদি তিনটা পড়ো তাহলে তোমার চারটা হয়ে যাবে। ইনডেফিনিট মানে কি হচ্ছে? কন্টিনিউয়াস মানে? পারফেক্ট মানে? পারফেক্ট কন্টিনিউয়াস মানে? ক্লিয়ার? এখন দেখো, আমি এটার সঙ্গে এটা এখন বাদ দিই। প্রেজেন্ট মানে কি? বর্তমান, তাহলে সাধারণ বর্তমান। হ্যাঁ, তারপরে হচ্ছে কি? ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত আমাদের হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান। এখন দেখো পাস্ট, সাধারণ অতীত। ক্লিয়ার? তারপরে হচ্ছে ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত, আর পুরা ঘটিত ঘটমান। ক্লিয়ার? আর ফিউচারের ক্ষেত্রে দেখো, মুখস্থ করা যাবে না কিন্তু এগুলো। ফিউচার মানে কি হচ্ছে? ভবিষ্যৎ, তাহলে সাধারণ ভবিষ্যৎ। ঠিক আছে? সাধারণ ভবিষ্যৎ। তারপরে হচ্ছে কি? ঘটমান ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ। ক্লিয়ার সবাই? কারো সমস্যা? আশা করি এটাতে মুখস্থ করতে হবে না, শুধু তিনটা মুখস্থ করলেই হবে। আর বাকিগুলান তুমি তোমার মস্তিষ্ক ব্যবহার করলেই শিখতে পারবে। তুমি যদি এখন এটা মস্তিষ্ক ব্যবহার না করো, গাধার মতো মুখস্থ করতে থাকো, তাহলে কিন্তু হবে না। কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, যেমন এই কথাটা সত্য, এটা আগে ছিল, বর্তমানে মনে রাখবা বুদ্ধিদীপ্ত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। একটা স্টুডেন্ট সারাদিন এটা মুখস্থ করলো, আর তুমি টেকনিক ব্যবহার করে মুখস্থ করলা। তুমি মুখস্থ করলা তিনটা, সে মুখস্থ করলো 12টা, কে আগায় থাকবে?
তুমি যেটা 3টা মুখস্থ করছো সে আগে থাকবে। কি কারণে? পরীক্ষার হলে কখনো লাইব্রেরি নিয়ে যাওয়া যায় না, পরীক্ষার হলে মস্তিষ্ক নিয়ে যেতে হয়। পরীক্ষার হলে কখনো পেন ড্রাইভ নিয়ে যাওয়া যায় না, পরীক্ষার হলে কি নিয়ে যেতে হয়? মস্তিষ্ক নিয়ে যেতে হয়। মস্তিষ্কটাতে কি দিতে হয়? লেবুর রস দিতে হয়। ওখানে লেবুর বিচি দিয়ে ওইটাকে গাছে রূপান্তর করে লেবু নিয়ে যাওয়া যাবে না। যাবে? তাহলে তোমাকে কি করতে হবে? তুমি 3টে শিখো। একটা ইনডেফিনিট মানে সাধারণ, কন্টিনিউয়াস মানে কি হচ্ছে ঘটমান, আর হচ্ছে কি পারফেক্ট মানে কি হচ্ছে পুরা ঘটিত, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত। এখন আজকে শুধু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাই দেখব। তোমাদের শীটের তুলনায় এখানে একটু বেশি থাকবে তোমাদেরকে বোঝানোর জন্য। শীট এনাফ, শীটে যা আছে সেটাই তোমার জন্য পারফেক্ট, কিন্তু তা বাদ দিয়েও কিছু আমরা এখানে উদাহরণ তুলেছি। আমার ক্লাসের ক্ষেত্রে বা সব টিচারের ক্ষেত্রেই থাকবে, তোমাদেরকে বোঝানোর জন্য বেশি উদাহরণ থাকবে, ঠিক আছে? তবে তুমি লিখে নেওয়ার তুলনায় তোমাকে বুঝতে হবে, লিখে নেওয়ার তুলনায় তোমাকে বুঝতে হবে। আচ্ছা দেখি, যে টেন্স দ্বারা বর্তমান কালের সাধারণ কোনো কাজ বোঝায়। বর্তমান কালের সাধারণ কোনো কাজ বোঝায়, সাধারণ কাজ, এই কথাটা বললেই তোমার কাছে কঠিন মনে হবে, বাদ ভুলে যাও। এছাড়াও 4টা উপায় আছে টেন্সেনার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেনার। প্রেজেন্ট ইনডেফিনিটের বাংলা কি? সাধারণ বর্তমান, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিটের অন্য একটা নাম আছে, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কি হবে? ঠিক আছে, তো আমরা ওটাতে না যাই, আমরা লক্ষ্য করে দেখি। বর্তমান কালে সাধারণ কাজ বোঝায়, এটা ছাড়াও টেন্স প্রেজেন্ট ইনডেফিনিটকে 4টা উপায়ে চেনা যাবে। প্রথমটার নাম অভ্যাসগত কাজ, দ্বিতীয়টার নাম চিরন্তন সত্য, 3 নম্বরটা ঐতিহাসিক সত্য, 4 নম্বর কি হচ্ছে নিকট ভবিষ্যৎ। আরো তোমরা জানতে পারো বৈজ্ঞানিক সত্যতা বোঝাইতে পারে, যেমন আইস ফ্লোটস অন ওয়াটার, ঠিক আছে? তা আমরা অত কিছুতে না যাই, আমরা ধরে নিলাম 4টা উপায়ে চেনা যাবে, একটা অভ্যাসগত কর্ম, একটা ঐতিহাসিক সত্য, একটা চিরন্তন সত্য, একটা নিকট ভবিষ্যৎ, ঠিক আছে? প্রথমটা কি বলছি আমি? অভ্যাসগত কর্ম। অভ্যাস বোঝো তো না? বিজ্ঞান বলে কোনো কাজ যদি 19 দিন বা 27 দিন, এমন কেউ কেউ বলছে 19 দিন, কেউ বলছে 27 দিন, যদি একটা না কেউ করে সেটা অভ্যাসে রূপান্তর হয়। প্রমাণ করে দেখবা যে তুমি প্রতিদিন ফজরের আজানের সময় তুমি উঠতে চাবা, টানা এই কাজটা 19 দিন করবা বা 21 দিন বা 27 দিন এরকম করবা, দেখবা যে ধীরে 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 তোমার একটা অভ্যাস হবে। অভ্যাস কি তাহলে? অতীত হবে না বর্তমান, কারণ ওটা তো সবসময় একইভাবে উঠতেছে, প্রতিদিন 5টার সময় উঠতেছে। হ্যাঁ, তাহলে সেটা কি হচ্ছে? অভ্যাস। সে প্রতিদিন সকালবেলা উঠে চা পান করে, সেটা কি তাহলে অভ্যাস? এটা কখনো অতীত হইতে পারে না, কারণ এটা একই সময়ে ঘটে বারবার, ঠিক আছে? যাই হোক, অভ্যাস বললাম। চিরন্তন সত্য কি? যা বিধাতা কর্তৃক প্রদত্ত, বিধাতা কর্তৃক পরিবর্তনযোগ্য। এখন আমি বললাম যে মানুষ মরণশীল ছিল, বাক্যটা হবে? সূর্য পূর্ব দিকে উঠেছিল, বাক্যটা হবে? কারণ আমার বাপ দেখছে, তার বাপ দেখছে, তার বাপ দেখছে, তার বাপ, তার বাপ, তার বাপ, সবার, পৃথিবীর শুরু থেকে যা শেষ পর্যন্ত, একদম তোমাদের সিংহায় ফু দেওয়া পর্যন্ত, একদম কেয়ামত আসা পর্যন্ত আমাদেরকে একই নিয়মে চলতেছে। আমার দাদা মারা গেছে, আমার বাবা মারা যাবে, আমি মারা যাবো, আমার পরবর্তী প্রজন্ম যদি থাকে তারাও মারা যাবে, তুমিও মারা যাবে একদিন। এটা কি হচ্ছে? চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকেই উঠছে, পশ্চিম দিকেই অস্ত যাবে। কোনোদিন কি দেখছো উত্তর দিকে উঠছে, দক্ষিণ দিকে অস্ত গেছে? তার মানে এটা কি হচ্ছে? যা বিধাতা কর্তৃক প্রদত্ত, বিধাতা কর্তৃক পরিবর্তনযোগ্য, সেইটাই হচ্ছে চিরন্তন সত্য। আল্লাহ চাইলে উত্তর দিকে উঠতে পারে, দক্ষিণ দিকে উঠতে পারে, আল্লাহ চাইলে আজ থেকে সূর্য ওঠা বন্ধ করে দিতে পারে, হতে পারে না? হবে। যেমন তোমাদের দুবাইতে প্রাকৃতিক বৃষ্টির তারা ব্যবস্থা করেছিল, করেছিল না? আল্লাহ এমন বৃষ্টি দিছে ওখানে, আল্লাহ চাইছে এই জন্য, এত ওরা যদি বৃষ্টি চাচ্ছে, আল্লাহ এমন বৃষ্টি দিছে এখন আর বাইরে বেরোতে পারতেছে না, বিছানার উপর পানি উঠছে, ঠিক আছে? দুবাইতে কিন্তু বৃষ্টি হয়েছে, স্মরণকালে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি দুবাইবাসী কখনো দেখেনি। হ্যাঁ, একটা গান আছে না, দুবাই ইয়া হাবিবি কাম টু দুবাই, আমি মাঝে মাঝে শুনি। এখন আর কাউকে যাইতে হবে না ওখানে, এত বৃষ্টি, মানে হচ্ছে ওইখানে মানুষ সাঁতার কাটার জন্য যাবে এখন, ঠিক আছে? তার মানে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, সেইটাই কি হচ্ছে চিরন্তন সত্য। ওই যে দুবাইবাসী কি চাইতো? সরকার যদি চাইতো তাহলে একদম বিছানা বন্ধ পানি নিয়ে যেতে পারতো? পারবে না। তার মানে তোমার যা বিধাতা কর্তৃক প্রদত্ত, যা বিধাতা কর্তৃক পরিবর্তনযোগ্য, সেইটাই কি হচ্ছে? চিরন্তন সত্য। তারপরে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনাটা কি? এটা আমরা অনেকেই বুঝতে পারি না। ঐতিহাসিক ঘটনায় ঐতিহাসিক কোনো ব্যক্তির নাম থাকবে বা ঐতিহাসিক কোনো স্থানের নাম থাকবে, ওইটাই ঐতিহাসিক ঘটনা। যেমন সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল, হ্যাঁ, এটা পাস্ট টেন্সে হবে না, এটা সবসময় প্রেজেন্ট টেন্সে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? যেমন সক্রেটিসের কোনো ঘটনা, হ্যাঁ, তার হচ্ছে শিক্ষার্থীদের, তিনি হচ্ছে কি সবসময় কি নৈতিকতা শিক্ষা দিত, সেটা কখনো পাস্ট টেন্স হবে না। সেখানে কি থাকবে? ঐতিহাসিক ঘটনায় ঐতিহাসিক কোনো স্থান এবং ঐতিহাসিক কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, বেসিক্যালি থাকে। তারপর নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ বলতে কি? কিছুক্ষণ পরে তোমাদের ছুটি হবে, এটা আর ফিউচার টেন্সে হবে না, এটা কি হচ্ছে? প্রেজেন্ট টেন্সে হবে। আগামীকাল তোমাদের কি হচ্ছে? হলে ক্লাস হবে, এটা কি হচ্ছে? একদম নিকট ভবিষ্যতে হবে। জানুয়ারি, পরের জানুয়ারিতে আমাদের কি হচ্ছে? ভর্তি হবে, এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, ঠিক আছে?
বুঝতে পারছো আমার কথাটা? যাক ধীরে ধীরে তোমরা বুঝবা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার সহজ উপায় হচ্ছে ভার্ব ওয়ান থাকবে অথবা ভার্ব প্লাস এস বা এস থাকবে। ঠিক আছে, ভার্ব ওয়ান থাকবে অথবা ভার্বের সঙ্গে কি থাকবে, এস বা ইএস থাকবে। জীবনেও এস বা ইএস থাকলে অন্য কোনো টেন্স হবে না। 100%, 100%, 100% যত পার্সেন্ট আছে এখানে বসাও, এস বা ইএস থাকলে শুধুই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। কারণ 12টা টেন্সের ক্ষেত্রে কখনোই অন্য কোনো টেন্সে এস বা ইএস যুক্ত হওয়ার কোনো চান্স নাই। ইফ ইউ ফাইন্ড আউট এস আর ইএস with any kinds of verb, this tense will be in present indefinite tense. যদি তুমি কোনো জায়গায় দেখো যে হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, তাহলে তুমি ধরেই নিবা যে সেখানে কি আছে, ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, অন্য কোনো টেন্স কখনোই হবে না। ভার্ব ওয়ান থাকলেও, শুধু ভার্ব ওয়ান থাকলেও সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, শুধু ভার্ব ওয়ান থাকলেও সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, যেমন আমাদের এটা ক্লাস বিভিন্ন শাখায় যাবে, সেটা কি হচ্ছে শুধু ভার্ব ওয়ান থাকলে কিন্তু ফিউচার ইনডেফিনিট হয়, কিন্তু সেখানে শর্ত হচ্ছে কি ভার্ব ওয়ানের পূর্বে শ্যাল বা উইল থাকতে হবে। আর আমি এখানে কি বলছি, শুধু ভার্ব ওয়ান থাকলে, যেমন আমি এখানে বললাম আই ডু দা ওয়ার্ক, এটা ভার্ব ওয়ান, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আমি যদি এখানে বলি আই উইল ডু দা ওয়ার্ক, এটা কি শুধু ভার্ব ওয়ান আছে, তার আগে উইল আছে, উইলের পরে ভার্ব ওয়ান থাকলে সেটা কি আছে ফিউচার ইনডেফিনিট। যেমন আমি বললাম হি ডাজ দা ওয়ার্ক, হি ডাজ দা, তার মানে এটা কি হচ্ছে এস বাই এস আছে, তাহলে অন্য কোনো টেন্স হবে, এটা তাহলে কি হবে সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। খেয়াল থাকবে সবার, কারো সমস্যা? আমি যে এখানে লিখেছি যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা ভুলে যাই। সাবজেক্ট হি সি ইট, যে কোনো কিছুর নাম প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস এক্সটেনশন। এখন এই কথাটা তোমাদের ব্যাখ্যা করে দিই। ভার্বের সঙ্গে এস বাই এস হবে, আমরা র ম্যাটেরিয়ালস অফ টেন্স পড়িয়েছিলাম, সেখানে বলা ছিল এস বাই এস এর কিছু নিয়ম ছিল, সেখানে আমরা দেখিয়েছিলাম যে ভার্বের সঙ্গে এস বাই এস হবে শুধুমাত্র কোন টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই শুধুমাত্র ভার্বের সঙ্গে এস বাই এস হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি বোঝানো হয় দেখো, এই যে আমাদের হি সি ইট আর যে কোনো কিছু সিঙ্গুলার নেম, সেটা কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন আমি বললাম যে নাহিদ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পেন, এটা কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বললাম কামাল, এটা কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বললাম ইবনাত, আইবি এন এটি ইবনাত, এটা কি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এগুলোর সঙ্গে কি হচ্ছে ভার্বের সঙ্গে এস বাই এস হবে। তাছাড়া আমি এখানে বললাম যে হচ্ছে হি ভার্বের সঙ্গে এস বাই এস হবে, সি ভার্বের সঙ্গে এস বাই এস হবে, ইট ভার্বের সঙ্গে এস বাই এস হবে। অন্য কোনো ক্ষেত্রে কোনোদিন কোনোভাবেই এস বাই এস যুক্ত হবে না। যেমন আমি বললাম পেন্স, এস বাই এস যুক্ত হবে না। দে, এস বাই এস যুক্ত হবে না। ইউ, এস বাই এস যুক্ত হবে না। আই, এস বাই এস যুক্ত হবে না। উই কখনোই এস বাই এস যুক্ত হবে না। ক্লিয়ার সবাই? তাহলে এস বাই এস যুক্ত হবে কোন ক্ষেত্রে, যদি হয় হি সি ইট, যে কোনো প্রকার নাম যদি হয় তাহলেই শুধুমাত্র এস বাই এস যুক্ত করা যায়। খেয়াল থাকবে সবার? যেমন ধরো এখানে আই মিস ইউ আছে না, এখানে এখানে কি হি সি ইট যে কোনো প্রকার নাম আছে, তাহলে এস বাই এস হবে। আমি আই এর জায়গায় এখানে হি দিলাম, তাহলে কি মিস হবে না মিসেস হবে? বুঝতে কি সবাই? যেমন উই ওয়ার্ক হার্ড, উই এখানে কি হি সি ইট যে কোনো প্রকার নাম আছে, তার মানে কি এখানে ওয়ার্কস হবে না ওয়ার্ক হবে? সবাই কি বুঝছি? সবাই বুঝছি? কারো সমস্যা? যেমন দেখো এখানে আছে হি আছে, আছে না, হি আছে, তার মানে কি এস বাই এস যুক্ত হবে। সি আছে, এস বাই এস যুক্ত হবে। নিলয় আছে, এটা কি নাম নয়, তাহলে এস বাই এস যুক্ত হবে না, তার মানে গোজ। ক্লিয়ার সবাই? দেখো এস বাই এস থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট, ভার্বের বেস ফর্ম থাকার কারণে প্রেজেন্ট ইনডেফিনিট, এস বাই এস থাকার কারণে এটা কি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। সবাই কি বুঝতে পারছি বিষয়টা? যেমন ইট থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, তাহলে কি এস বাই এস হবে না? ক্লিয়ার সবাই? জেনে রাখো একটা অপশন আছে, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছাড়া কখনোই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম। তাহলে যদি এস বাই এস থাকে তাহলে কোন টেন্স? এটা কি আরো 11টা টেন্সের ভিতরে হবে? কোনো কনফিউশন আছে? পৃথিবীর যত বড় দরবেশেই হোক, পৃথিবীর যত বড় গ্রামারিয়ানেই হোক,
কেউ যদি কখনো বলে এস বাই এস থাকলে অন্য কোনো টেন্স হইতে পারে, তাহলে সেটাকে ভুলে যাবেন। আমি যেটা বলছি আপনাদের আগের যারা টিচার আছে তারাও এটাই পড়িয়েছে ইনশাল্লাহ। আমি যতটুকু জানি এতটুকুনি পড়াইতে হবে সবাইকে। এস বাই এস থাকলেই সেটা কি হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, অন্য কোনো টেন্স কখনোই হবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, ইট, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, যাই হোক এগুলো হচ্ছে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই এস বাই এস যুক্ত হয়। ঠিক আছে, যাই হোক আমরা এখন আসি। এস বাই এস বসার নিয়ম একটা আছে, এটা তোমাদেরকে এর আগে আমরা পড়িয়েছিলাম, র ম্যাটেরিয়ালস অফ টেন্সে পড়িয়েছিলাম। তারপরে আমি তোমাদেরকে খেয়াল করাই দিই। আমি শিখিয়েছিলাম কি আছে, ও, এক্স, জেড, এস এইচ, সিএইচ, ডাবল এস, জিএইচ এগুলো যদি থাকে তাহলে কি হচ্ছে আমাদের ইএস যুক্ত হয়। আর এখানে বলা আছে ভার্বের শেষে ওয়াই থাকলে, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে কি হচ্ছে আইএস হয়। এই দুইটা বাদ দিয়ে বাকি সকল ক্ষেত্রে কি হচ্ছে এস হয়। আমি আবার বলি শোনো, ও, এক্স, জি, এস এইচ, সিএইচ, ডাবল এইচ, জিএস, ঠিক আছে, এগুলো তাহলে কি হচ্ছে ইএস হয়। আর একটা আছে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে সেটা কি হচ্ছে আই ইএস হয়। আর বাকি সকল ক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো এটা দেখিয়েছি না। যেমন ধর হচ্ছে আমরা একটা দেখি টি ই এ সি এস, এটা কি সিএস আছে, তার মানে কি হবে ইএস। ক্লিয়ার? যেমন আমি বললাম হচ্ছে ফ্রাই, ওয়াই আছে, ওয়াই এর পূর্বে কি কনসোনেন্ট আছে, তাহলে এস বাই এস যুক্ত করলে হবে এফ আর আই ইএস। ঠিক আছে, বললাম ডু, ও আছে, তার মানে কি হবে এখানে, ক্লিয়ার সবাই? হ্যাঁ, যেমন বললাম হচ্ছে কাট, সিইউটি কাট, এখানে কি কোনো নিয়মের ভিতরে পড়ে, ও, এক্স, জি, এস এস, সি এস, ডাবল এস এগুলোর সঙ্গে পড়ে, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে, এটা পড়ে না, এখানে কি আছে টি আছে। ঠিক আছে, তার মানে এখানে শুধু কি হবে, ক্লিয়ার সবাই? আশা করি এস বাই এস এর সমস্যা হবে না, তারপরেও সমস্যা হবে। একটা দ্বন্দ্ব দূর করে নাও, তোমাদেরকে বলি, যদি কখনো ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় সেটা সিঙ্গুলার ভার্ব। মনোযোগ দাও সবাই। এখানে যেমন দেয়া আছে এস বাই এস ভার্ব, ভার্ব এটা ভার্ব, কাম ভার্ব, রিড ভার্ব, গো ভার্ব। যদি কখনো ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় সেই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। আর যদি নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হয় সেটা কি হচ্ছে প্লুরাল নাউন। যেমন বুক, এটা তো ভার্ব নয়। নাহিদ কি ভার্ব? আরসিজি কি ভার্ব? তাহলে নাহিদের সঙ্গে যদি এস যুক্ত হয় তাহলে কি হয়, প্লুরাল হবে। যদি আরসিসি তোমার হচ্ছে পেনের সঙ্গে এস বাই এস যুক্ত হয় তাহলে সেটা গেছে প্লুরাল হচ্ছে। তার মানে নাউনের সঙ্গে এস বাই এস যুক্ত হলে, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হলে, কারণ অনেকেই মনে করতে পারে স্যার নাউনের সঙ্গে কেমন করে এস বাই এস যুক্ত হয়, যেমন নাহিদের সঙ্গে কেমন করে এস বাই এস যুক্ত, তোমাকে একটা উদাহরণ দেই তাহলে তুমি ক্লিয়ার হওয়া বিষয়টা। আমি বললাম দেয়ার আর 10 নাহিদস ইন আওয়ার ক্লাস। থাকে না আমাদের ক্লাসে 10 জন নাহিদ থাকতে পারে না? হ্যাঁ, সেটাকে আমরা কি করব, তখন সেটা প্রপার নাউন না হয়ে কি হবে কমন নাউন হবে। কারণ প্রপার নাউনের পূর্বে কোনো সংখ্যা বসলে সেটা কি হয় কমন নাউন। আর কমন নাউনের পূর্বে সংখ্যা বসতে পারে। ক্লিয়ার? থাকে না আমাদের ক্লাসে 10 জন ইকবাল থাকতে পারে, 5 জন নাহিদ থাকতে পারে, 6 জন মাসুদ থাকতে পারে না? তা আমরা কি বলবো, 6 মাসুদ জীবনে হবে, তাহলে কি বলতে হবে 6 মাসুদ ইন আওয়ার ক্লাস। তার মানে প্রপার নাউনের সঙ্গেও এস বাই এস যুক্ত হতে পারে, যদি হয় তার পূর্বে সংখ্যা থাকবে, সংখ্যা থাকলে প্রপার নাউনটা প্রপার নাউন না থাকে কি হবে কমন নাউন হবে। ক্লিয়ার সবাই? যাই হোক আমরা সরাসরি আলোচনায় আসি। এখন থেকে আমরা প্রথমটা কি বলেছিলাম, অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম কি একদিনে গড়ে ওঠে? আমরা একটা উদাহরণ দেখি, আমি নিয়মিত ব্যায়াম করি, যেমন আমি এখন জিমে যাচ্ছি, তোমরাও চাইলে আমার সঙ্গে জিমে যেতে পারো। জিমে গেলে যেটা হবে কি হচ্ছে, জিমে গেলে তোমাদের হচ্ছে কাজের স্পৃহা বাড়ে। ঠিক আছে, আবার ভাবিও না জিমে আমাকে যাওয়ার জন্য স্যার ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে, সেটা নয়। তুমি যখন জিমে যাবা তো তোমাদের যাদের হাইটের সমস্যা আছে, দেখবা ক্যাডেট কলেজের স্টুডেন্ট এবং বাইরের স্টুডেন্টের ভেতরে একটা পার্থক্য আছে। ক্যাডেট কলেজের স্টুডেন্ট সবাই লম্বা, একই সাইজের, কি কারণে তারা প্রতিদিন তারা হচ্ছে ব্যায়াম করে। এখন যে গতকাল রাজশাহী ক্যাডেট কলেজের এক স্টুডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, প্যারেন্টসের সঙ্গে কথা হয়েছে, তাদের কলেজে 1 ঘন্টা করে ব্যায়াম করানো হচ্ছে। ঠিক আছে, এত গরমের মাঝে তাদের ব্যায়াম বন্ধ নাই। তার মানে ওই ছেলের হচ্ছে গ্রোথ কখনো থেমে থাকবে না। ক্যাডেট কলেজ শুধুমাত্র মানুষ পড়াশোনার জন্য যাবে তাহলে সে হচ্ছে রং জায়গায় গেছে। সে হচ্ছে নিজেকে এবং তার ভবিষ্যৎকে, ফিউচারকে এবং দেশকে করার জন্য যাবে, যে তার জন্য ক্যাডেট কলেজ। ঠিক আছে, যে শুধু পড়াশোনা করার জন্য আর খাওয়ানোর জন্য যাবে সে হচ্ছে ক্যাডেট কলেজে যাওয়ার দরকার নেই। খাওয়াটা বাসায় আছে, পড়াশোনাও বাইরে আছে। ঠিক আছে, তো তুমি জিমে গেলে দেখা যাচ্ছে তুমি ওখানে একটু ঝুলাঝুলি করলে, একটু দৌড়াদৌড়ি করলে, হাঁটাহাঁটি করলে। আমরা তো এমন হয়ে গেছি যে
সিঁড়ি সিঁড়ি দিয়ে নামতেছি না, আমরা কি দিয়ে নামি? লিফট দিয়ে নামি। লিফট দিয়ে নেমে কয়েক কদম হাঁটি, হাঁটার পরে গাড়িতে উঠি, এখানে এসে বসি, বসার পরে আবার গাড়িতে উঠি, এখান থেকে গিয়ে হচ্ছে লিফট দিয়ে আবার উপরে উঠি না? এইটা কি আমাদের শরীরের জন্য কোনো কাজে লাগতেছে? লাগতেছে না। তাহলে তোমাকে হয় হেঁটে আসতে হবে, না হলে তোমাকে ব্যায়াম করতে হবে। যদি পারো, নিজে যদি রুমে পারো, একটু উঠা বসা অন্তত করার চেষ্টা করবা, একটু পুশ আপ দেওয়ার চেষ্টা করবা, বুক ডাউন দেওয়ার চেষ্টা করবা। আর যদি না পারো তাহলে জিমে তো আসবে, আমার সঙ্গে তুমি জিম করবা, কোনো সমস্যা নেই। দুই ভাই মিলে একসঙ্গে জিম করে নেবো। দেখি এখানে আছে আমি নিয়মিত ব্যায়াম করি, এটা একটা অভ্যাসগত কর্ম, একদিনে হবে না, নিয়মিত বলা আছে, তার প্রতিদিন সে ব্যায়াম, এটা কি তার অভ্যাস? বলা আছে সে প্রতিদিন 2 বার ঔষধ সেবন করে, এটা তার কি আছে? অভ্যাসগত একটা কর্ম, প্রতিদিন যে কাজটা হয়। ঠিক আছে, সে নিয়মিত নামাজ আদায় করে, সেটা কি হচ্ছে তোমাদের অভ্যাসগত কর্ম। লক্ষণীয় উপরে প্রতিটি বাংলা বাক্যের অর্থ নিয়মিত বা প্রতিদিন এমন অর্থ দেওয়ায় উক্ত বাক্যগুলো অভ্যাসগত কর্ম। নিয়মিত বা প্রতিদিন যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে? অভ্যাসগত কর্ম। ক্লিয়ার সবাই? বুঝছেন সবাই? এই জন্যই বাক্যগুলোকে আমরা কোন টেন্সে রূপান্তর করব? যে বাক্যে নিয়মিত বা প্রতিদিন থাকবে সেই বাক্যগুলো বেসিক্যালি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করব। ঠিক আছে, জেনে রাখো ইংরেজিতে রেগুলারলি, এভরিডে, ডেইলি, এভরি, তোমাদের হেবিচুয়ালি, এই এমন শব্দগুলোর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এগুলো থাকলে তো আমাদের এগুলো আমরা রাইটিং ভার্বসের ক্ষেত্রে অবশ্যই শিখে নেব। চিরন্তন সত্যর কথা আসি। চিরন্তন সত্য কার দ্বারা প্রদত্ত? বিধাতা কর্তৃক প্রদত্ত, তাই নাকি? চিরন্তন সত্য বিধাতা কর্তৃক প্রদত্ত, বিধাতা নিয়ম বের করছে, বিধাতাই পরিবর্তন করতে পারবে। আমি কখনো পারবো না সূর্যটাকে একটু টানি নিয়ে আসিয়া মাঝখানে বসায় রাখলাম। আমি কখনো যদি এমন ক্ষমতা থাকতো তাহলে কি হইতো? যে যারা হচ্ছে বাংলাদেশে এখন একটু গরম বেশি হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সূর্যটাকে একটু হাত দিয়ে টানিয়ে দুবাইয়ের দিকে দিল, কারণ ওইখানে একটু হচ্ছে দুবাই থেকে প্রধানমন্ত্রী ফোন দিয়ে বললো যে ম্যাডাম আমাদের এখানে একটু পানির বেশি হয়েছে, আপনি একটু সূর্যটা পাঠায় দেন। সূর্যটা পাঠায় দিল ওখানে। এমন কি করা যাবে? তার মানে যেটা করা যাবে না, যেটা একমাত্র উপলব্ধ দ্বারাই সম্ভব, সেটাই হচ্ছে চিরন্তন সত্য। প্রমাণ দেখো, সূর্য পূর্ব দিকে উঠে, কেউ পারবে পশ্চিম দিকে উঠাইতে? এটা চিরন্তন সত্য। সূর্য পশ্চিম দিকে অস্ত বা ডুবে যায়, কেউ পারবে উত্তর দিকে অস্ত নিয়ে যেতে? তার মানে এটা চিরন্তন সত্য। তার মানে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের আগুন দিবে, এমনটা কি হবে? তার মানে গাছ আমাদের ছায়া দিবে, এটা কি হচ্ছে? চিরন্তন সত্য। আমরা গাছ থেকে অক্সিজেন নেই, গাছ কোনোদিন কার্বন ডাই অক্সাইড দিবে? যে না আজ থেকে মানুষ হচ্ছে কি অক্সিজেন দেবে, গাছ কার্বন ডাই অক্সাইড দেবে, আমি নিয়ম বের করে দিলাম, হবে? কারণ আল্লাহ ওটা নিয়ম করে দিচ্ছে, এটা কি হচ্ছে? চিরন্তন সত্য। রাতের পরের দিন আসে, রাতের পরে রাত আসবে, যে আজ থেকে আর কোনো দিন হবে না, দিন আমার ভাল লাগে না, এই জন্য গেছে সারাদিনে রাত, একদম 1 বছর রাত থাকবে, এমনটা কি হবে? হবে? হবে না। রাতের পরে দিন আসে, এটা চিরন্তন সত্য। যত চিরন্তন সত্য আছে সবগুলো কি হচ্ছে আমাদের? এখানে আমি দেয়া আছে দেখো, উপরের বাক্যগুলো সার্বজনীন চিরন্তন সত্য, যুগের পর যুগ আসলেও বাক্যগুলো অর্থগত কোনো পরিবর্তন হয় না। রাতের পরে দিন আসে, এইটা আমি বলে গেলাম, এই ভিডিও রেকর্ডেড থাকলো, এইটাই ইউটিউবে প্রকাশ হবে, এইটাই ফেসবুকে প্রকাশ হবে, তারপরে আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও বলতে হবে রাতের পরে দিন আসে। যেহেতু আমি বলে গেলাম, যুগের পর যুগ ধরে, কালের পর কাল ধরে, বছরের পর বছর ধরে, 100 বছর পরে এই কথাটাই বলতে হবে, এই জন্য এটা চিরন্তন সত্য। যেহেতু 100 বছর পরেও এই কথাটা বলতে হবে, যেহেতু পরিবর্তন করতে পারবে না, সেই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট। বুঝছেন সবাই? ঐতিহাসিক ঘটনা বলতে কি বোঝানো হয় তোমাদের? এইটাকে আমি একটা এখানে একটা দেখি, ঐতিহাসিক সত্য বা হিস্টোরিক্যাল ট্রুথ। ঠিক আছে, বোঝার ক্ষেত্রে সাধারণত খ্যাতনামা ব্যক্তি বা ঐতিহাসিক স্থানের নামের উল্লেখ থাকে। খ্যাতনামা ব্যক্তি বা ঐতিহাসিক নামের উল্লেখ থাকবে। ঠিক আছে, তারপরে কি আছে? এই জাতীয় সেন্টেন্সে অনেকেই ভুল করে ভার্বের পাস্ট টেন্স দিয়ে থাকে। কেন দিয়ে থাকে তার একটা প্রমাণ দাও। আমার ক্ষেত্রেও আমি ভাবছিলাম, আরে শাহজাহান তো মরে গেছে, তো মরে গেছে তো চলেই গেছে, তো ওর কাজটা শেষ, তাহলে এটা পাস্ট টেন্স হবে। ঠিক আছে, এটা তো অনেক আগের ঘটনা, কোন দিন তাজমহল বানাইছে সেটা তো অবশ্যই অতীতের ঘটনা, তার মানে এটা পাস্ট হবে। এটা সবার ভিতরে প্রশ্ন আসে, এটা এখানে লেখা আছে, কেননা তারা ধারণা করে যে ব্যক্তি নিয়ে ঘটনা, সেই ব্যক্তি তো আর বেঁচে নেই, মরিয়া ভূত, তার মানে অবশ্যই কি হচ্ছে? পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্স হবে না। আমি যেটা কথা বলতেছি এটা পাস্ট টেন্স, আজকে যেটা ক্লাস নিলাম সেটা পাস্ট টেন্স। ঠিক আছে, কিন্তু ঐতিহাসিক কোনো ঘটনা যদি বুঝায় তাহলে কিভাবে বুঝবা? ঐতিহাসিক কোনো ব্যক্তি, খ্যাতনামা কোনো ব্যক্তি এবং খ্যাতনামা কোনো স্থান, এই রকমের উল্লেখ থাকবে। আর এগুলো কখনোই কি হচ্ছে? তোমাদের পাস্ট টেন্স হবে না। এখন আমরা দেখি ঐতিহাসিক ঘটনা কিরকম। যেমন শাহজাহান তাজমহল তৈরি করেন, তোমার মনে কিন্তু আলটিমেটলি প্রশ্ন আসছে, আরে শাহজাহান তো তৈরি করে মরছে, অনেক আগে তৈরি করছে, এটা পাস্ট টেন্স, জীবনে হবে না। কি কারণে? এটা একটা ঐতিহাসিক ব্যক্তি, ঐতিহাসিক একটা ঘটনা। তার মানে কি হবে? শাহজাহান বিল্ডস, এই দেখো শাহজাহানটা কি হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে না? থার্ড পারসন কি হচ্ছে? সিঙ্গুলার নাম্বার, তার মানে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত। ক্লিয়ার?
তারপরে সক্রেটিস তার শিষ্যদের নৈতিকতা শিক্ষা দিতেন। সক্রেটিস, অনেকেই মনে করতে পারে স্যার ইয়েস তো আছে, এটা নাউন, এটা সক্রেটিসই ওর নাম, এর নামের সঙ্গে এস বা এ যুক্ত আছে, তার মানে এটা প্লুরাল নয়, সক্রেটিসই নাম। বুঝছেন সবাই? তার মানে সক্রেটিসটা কি, যে কোনো প্রকার নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে কি হচ্ছে, এস বাই এস হয়। দেখো এটা সক্রেটিস, তার সক্রেটিস একটা খ্যাতনামা ব্যক্তি, হ্যাঁ, খ্যাতনামা ব্যক্তি সক্রেটিসের নাম তো সবাই শুনছো, হ্যাঁ, তার মানে এটা কি হচ্ছে, অবশ্যই আমি বলতে পারবো না সক্রেটিস তার শিষ্যদের নৈতিকতা শিক্ষা দিতেন, এটা আজ থেকে 100 বছর পরেও মানুষকে বলতে হবে, পৃথিবী যতদিন আছে ততদিন তাকে বলতে হবে, বলতে হবে না। এই জন্য এটা কখনোই পাস্ট টেন্স হবে না, এটা সবসময় কি হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, খেয়াল থাকবে। তারপরে বলা আছে ইবনে সিনা, ইবনে সিনার নাম তো শুনছো না, আমাদের মেডিকেল সায়েন্সের যে মানে উদ্ভাবক, ঔষধের যে উদ্ভাবক, তার নাম কি? ইবনে সিনা রোগীদের সমস্যা অনুভব করতেন। এটা আজ থেকে 100 বছর, 1000 বছর, 1 কোটি বছর যদি দুনিয়া থাকে, তারপরেও মানুষকে বলতে হবে ইবনে সিনা রোগীদের সমস্যা অনুভব করেন। এটা কোনো পাস্ট টেন্স হবে? এটা কি হচ্ছে, একটা ঐতিহাসিক ঘটনা, আর ব্যক্তিটা কি হচ্ছে, একটা ঐতিহাসিক খ্যাতনামা একজন ব্যক্তি, এই জন্য এটা সবসময় কি হচ্ছে, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ক্লিয়ার সবাই? তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার নিকট ভবিষ্যৎ কি, ঠিক আছে, এমন প্রশ্ন আসতে পারে। কিছু উদাহরণ দেখো, সে আগামীকাল আসবে, নিকট ভবিষ্যৎ তো, হ্যাঁ। তারপর আছে সে তোমাকে খবরটি আগামীকাল জানাবে, নিকট ভবিষ্যৎ তো, যদিও এটা ফিউচারকে নির্দেশ করে। আর আমি বলছি গতকাল, আজ, আগামীকাল, ছাত্র বলছে আগামীকাল থাকলেই ফিউচার টেন্স হবে, তাহলে এটা কেন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, সেটার ব্যাখ্যা আমি দিয়ে দিব। আমাদের কলেজ 1 তারিখে খুলবে, দেখো এখানে সবগুলো আনে, যে দেখো এস বাই এস আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে ভার্ব ওয়ান আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে এস বাই এস আছে প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে এস বাই এস আছে, এটা কি হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট। কেন হচ্ছে দেখো, উপরের যে বাক্যগুলো দ্বারা নিকট ভবিষ্যৎ বা খুবই আসন্ন কোনো ঘটনাকে বোঝানো হচ্ছে, একদম খুব কাছেই দেখা যাচ্ছে, ওই যে জানুয়ারি মাসে আমাদের স্কুল খুলবে, ঠিক আছে। যেমন আমরা একটা স্কুল দাঁড় করেছি, তার নাম কি হচ্ছে রংপুর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ, ওইটার আমরা একটা হচ্ছে জায়গা কিনেছি, জায়গা নিয়েছি স্কুলটার, সেটা হচ্ছে কিসের জন্য, ভবিষ্যতে যাতে হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি আমরা স্কুল নিয়ে আসবো, বা সামনের জানুয়ারিতে আমরা আমাদের নিজস্ব জায়গায় যাব, সেটা কি হচ্ছে, নিকট ভবিষ্যৎ, উল্লেখ করে দেওয়া থাকবে সেটা, ঠিক আছে। যেমন আগামী জানুয়ারিতে উল্লেখ করে দেওয়া আছে, মানে নিকট ভবিষ্যৎ বা খুবই আসন্ন কোনো ঘটনাকে বোঝানো হচ্ছে, এজন্য বাক্যগুলোকে কি হচ্ছে, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে হয়। জেনে রাখো একটা জিনিস, ভালো করে জেনে রাখো। আমি প্রথমে একটা কথা বলেছিলাম, গ্রামারিয়ানটা মনে করে এখন টেন্স হচ্ছে দুইটা, কাল কয়টা, দুইটা, সময় কয়টা, দুইটা। এখন দেখো কিভাবে হয়, অনেক ক্ষেত্রে 3 প্রকার টেন্সের ব্যাপারে গ্রামারিয়ানদের দ্বিমত পোষণ করেছেন, তাদের মতে টেন্স 2 প্রকার। অনেক ক্ষেত্রে, অনেক তো গ্রামারিয়ান আছে, আছে না, অনেক ডাক্তার আছে, অনেক শিক্ষক আছে, আমি একভাবে পড়াই, তোমাদের হচ্ছে রাশেদ স্যার একভাবে পড়ায়, লীরা ম্যাম একভাবে পড়ায়, তারপরে মাসুদ স্যার একভাবে পড়ায়, আরও বিভিন্ন স্যার যারা আছে তারা সবাই এক একজন এক একভাবে পড়ায়, আরও যারা কোচিং সেন্টার আছে, আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবাই টেন্সটাকে ভিন্ন ভিন্নভাবে পড়ায়, ঠিক আছে। কেউ এসে সংজ্ঞা দিল যে কোনো কাজ বর্তমানে ঘটে, বর্তমানে হয়, চিরন্তন সত্য, অব্যাহত কর্ম, জাগতিক সত্য, ঐতিহাসিক কোনো ঘটনার ব্যাখ্যা, বৈজ্ঞানিক সত্যতা বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হচ্ছে চিনবা ভার্বের সঙ্গে এস আছে, এক্সেট্রা 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 বলিয়া চলে গেল। আমি তোমাকে ক্লাসটা নিচ্ছি প্রায় 40 মিনিটস, 40 মিনিট হচ্ছে প্রায়, বা 30 মিনিট হচ্ছে, 30 মিনিট ধরে শুধু একটাই বুঝাচ্ছি, তাহলে এক এক টিচারের ধারণা এক এক রকম, এক একজন এক একভাবে বোঝায়, ঠিক না। এইরকম গ্রামারিয়ানরাও আছে যে তারা এক একজন এক একভাবে মন্তব্য করেছে, তবে কিছু কিছু গ্রামারিয়ান বলেছে টেন্স কয় প্রকার, 2 প্রকার। কেন বলেছে তার ব্যাখ্যাটা দিবে, অবশ্যই দিতে হবে। তাদের মতে প্রেজেন্ট টেন্স দিয়ে ফিউচার অ্যাকশন বা অ্যাক্টিভিটিকে প্রকাশ করা সম্ভব, প্রেজেন্ট টেন্স দিয়ে ফিউচারের কোনো কাজকেও প্রকাশ করা সম্ভব, যা নিকট ভবিষ্যৎমূলক বাক্যগুলো দেখলেই বোঝা যায়, ঠিক আছে। যেমন আমার এখানে একটা আমরা টেন্স দেখি, সে আগামীকাল আসবে, হি কামস টুমরো, আমি এটাও বলতে পারি হি উইল কাম টুমরো, যদিও অনেকেই বলবে টুমরো উচ্চারণটা, এটা টুমরো, ঠিক আছে। ওকে, টি এর উচ্চারণ সবসময় ঠ উচ্চারণ করার চেষ্টা করবে, ওকে। এই জন্য গ্রামারিয়ানরা বলছে যেহেতু প্রেজেন্ট টেন্স দ্বারা ফিউচারের কোনো অ্যাক্টিভিটিকে বোঝানো সম্ভব, তাই তারা বলেছে যে আমাদের টেন্স কয় প্রকার, 2 প্রকার, একটা অতীত, একটা বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো কিছু নেই, কারণ ফিউচার অলওয়েজ আনসার্টেন, ভবিষ্যৎ সর্বদাই কি হচ্ছে, অনিশ্চিত। ক্লিয়ার সবাই? উপরে উল্লেখিত বাক্যগুলোকে চাইলে সিম্পল ফিউচার টেন্সেও ট্রান্সলেশন করা যায়, যেমন কি আমি বললাম, হি উইল কাম টুমরো, ওকে। আবার আমি বলতে পারি হি কামস টুমরো। ক্লিয়ার সবাই? আরো একটা কথা মনে রাখো, সকল ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, আমি কখনোই বলতে পারবো না ডিড দ্য ওয়ার্ক,
বা উইল ডু দ্য ওয়ার্ক, এটা জীবনে বলতে পারবেন। যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে না সোজা উপায় কি, সেখানে সেকেন্ড পারসন ইউ উজ্জ থাকে, সেখানে কি কি থাকে, আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাবমূলক যে বাক্যগুলো সেখানে কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বলতে পারবো না প্লিজ ডিড দ্য ওয়ার্ক, বলা যাবে? আমাকে তাহলে কি বলতে হবে? প্লিজ ডু দ্য ওয়ার্ক। লেট আস হ্যাড এ ওয়াক বলা যাবে? লেট আস হ্যাভ এ ওয়াক বলা যাবে, ঠিক আছে? যাবে না? তার মানে কি হচ্ছে, আমাদের আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্স সেটা সর্বদাই কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আরো কিছু স্ট্রাকচার আমরা দেখি, শেষ একদম শেষের দিকে আসছি। বলা আছে অ্যাফার্মেটিভ, প্রত্যেকটা সেন্টেন্সে আবার কয় প্রকার? একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। এছাড়াও আমরা জানি কি হচ্ছে ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ নেগেটিভও আছে। দেখি অ্যাফার্মেটিভ বাক্যে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বাই এস প্লাস এক্সটেনশন। যেমন আমি দিলাম এখানে কি হচ্ছে হি ডাজ, ডাজ দিলে তোমরা বুঝতে পারবে না, একটু সহজ করে দিই, কারণ আছে হি গোজ টু স্কুল, এটা কি হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ এখানে কোনো নাই এর কোনো চিহ্ন নাই, যেখানে না নাই সেটা কি হচ্ছে হ্যাঁ, আর এটা তাহলে কি হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ করা যাবে কিভাবে? হি এস বাই এস থাকলেই মনে রাখো, যদি কখনো কোনো ভার্বের সঙ্গে এস বাই এস থাকে তাহলে সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে ডাজ ব্যবহৃত হবে, বাকি সকল ক্ষেত্রে কি হবে? ডু ব্যবহৃত হবে। আবার মনোযোগ দাও সবাই, যদি কখনো ভার্বের সঙ্গে এস বা ইএস থাকে তাহলে সেটা কি হচ্ছে আমাদের? অ্যাফার্মেটিভ। আর ওই বাক্যটাকে যদি নেগেটিভ করতে যাই বা ইন্টারোগেটিভ করতে যাই বা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাই তাহলে শুধুমাত্র আমরা কি ব্যবহার করব? ডাজ ব্যবহার করব। আর বাকি সকল ক্ষেত্রে কি ব্যবহার করব? বাকি সকল ক্ষেত্রে কোনটা? ভার্ব ওয়ান থাকলে কি হচ্ছে? ডু হয়। খেয়াল থাকবে, আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। এখানেই লিখি, বলা আছে হি goes to, ওকে, এস বাই এস আছে, হি আছে, এস বাই এস আছে, নেগেটিভ করবো আমরা না? স্যার কি বলছে? এস বাই এস থাকলে সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করব? ডাজ নট। ডাজ, বেশি জ্ঞানী হওয়া যাবে না, অনেকে ডাজেন্টও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা ওইটাতে আগে না যাই, আগে শিখি আগে আমরা। কেন ডাজ ব্যবহার করলাম? এস বাই এস আছে। কেন নট ব্যবহার করলাম? কারণ নেগেটিভ। ক্লিয়ার সবাই? প্রত্যেকটা কারণ জিজ্ঞেস করবা তাহলে উত্তর পাবা। হি ডাজ নট, মনে রাখো ডু নট, ডাজ নট, ডিড নট, ডু, ডাজ, ডিড এর পরে সবসময় মূল ভার্বের জিরো ফর্ম হবে, বেস ফর্ম হবে, তার মানে তার সঙ্গে কোনো এস বাই এস থাকা যাবে না, কোনো ভার্ব টু থাকা যাবে না, কোনো ভার্ব থ্রি থাকা যাবে না। তাহলে কি থাকতে হবে? ভার্ব ওয়ান থাকতে হবে অথবা ভার্বের বেস ফর্ম থাকতে হবে। তার মানে এখানে কি এস বাই এস আরো থাকবে? তাহলে কি হবে? গো টু। ক্লিয়ার? এখন আমরা কি করব? ইন্টারোগেটিভ। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখছি অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পূর্বে যাবে। আমরা এখানে কোন অক্সিলিয়ারি ভার্ব নিব? কেন ডাজ নেব? কি কারণে আছে এখানে? ইএস আছে। তার মানে আমাকে এখানে কি নিতে হবে? আমাকে এখানে নিতে হবে হচ্ছে কি আছে? ডাজ। তারপরে কি নিব আমি? সাবজেক্ট। ডাজ ব্যবহার করলে কি ইএস থাকে? তাহলে কি হবে? গো টু। ইন্টারোগেটিভ হলে আমাকে কি করতে হবে? এটা ছাড়া কি বাক্য হবে? তুমি প্যান্ট পরছো কিন্তু চেন মারো নাই, তাহলে কি প্যান্ট পরার দরকার আছে? আছে? তাহলে কি করতে হবে? অবশ্যই আমাকে পূর্ণাঙ্গভাবে নিয়ে আসতে হবে। এটা পুরোটাই প্যান্ট পরছো, আর এখানে যা তুমি এটা দাও নাই, চিহ্ন দাও নাই, তাহলে পড়ার দরকার নেই, বাক্য হবে না। উইদাউট দিস সাইন অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্যান নট বি বিল্ড আপ। এই চিহ্ন ছাড়া একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কখনো কখনো কোনোদিন গঠন হতে পারে না। মাস্ট বি নিডেড। ক্লিয়ার? তারপরে আমরা আসি ইন্টারোগেটিভ। তার মানে বাক্যটাকে ইন্টারোগেটিভও হইতে হবে আবার নেগেটিভও হইতে হবে, অক্সিলিয়ারি ভার্বটাকে সামনেও থাকতে হবে প্লাস নটও থাকতে হবে। ক্লিয়ার সবাই? আমরা কন্ট্রাডিকশনে যাব না। অনেকেই বলতে পারে এখানে ডাজেন্ট ব্যবহার করা, আমি শর্টকাট শিখে দেবো, বা হচ্ছে প্রোনাউনের পরে নট বসে, নাউনের আগে নট বসে, এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। তো আমরা এখন দেখি এই বাক্যটাকে ধরবো, এখানে কি আছে? এস বাই এস, তার মানে কি হচ্ছে? ডাজের খেলা, ঠিক না? ইন্টারোগেটিভ নেগেটিভের নটটা অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে এক জায়গায় বসে, এখানে আমরা এস বাই এস থাকার কারণে কি নিয়ে আসবো? ডাজ। আর বাক্যটাকে নেগেটিভ করতে গেলে কি নিয়ে আসবো? নট। ডাজ যোগ নট ইজ ইকুয়াল টু কি হচ্ছে? ডাজেন্ট হয়। ক্লিয়ার সবাই? তা আমি প্রথমে নিয়ে গেলাম কি হচ্ছে? ডাজেন্ট, তারপরে হি নিয়ে আসলাম,
তারপরে ভার্বের বেস ফর্ম নিয়ে আসলাম। কেন বেস ফর্ম হবে, কি কারণে? ডাজ থাকলে কোনো এস বা ইএস থাকবে না। তাহলে ডাজেন্ট হি গো টু, যেহেতু ইন্টারোগেটিভ আছে ওই জন্য এই কোশ্চেন মার্কটা এখানে দরকার। বুঝছেন সবাই? আশা করি তোমাদের যে আলোচনা ছিল সেটা তোমরা বুঝতে পারছো যতটুকু। তারপরে ওই ক্লাসটা আবার রিপিট করে দেওয়া হবে, অন্য টিচাররাও তো ক্লাস নেবে, প্লাস তোমাদের যে ভিডিওটা রেকর্ডেড যে ক্লাস থাকবে সেটা তোমাদেরকে আবার হলে হলে দেখানোর চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।